আসসালামু আলাইকুম গাইস, আজকে একটি নতুন মুভির এক্সপ্লেনেশন নিয়ে এসেছি। এটি উত্তর কোরিয়ার একটি ইমোশনাল কমেডি ড্রামা। এটি মুক্তি পায় 30শে জুলাই 2025 সালে। তাহলে বুঝতেই পারছো মুভিটা কত ইন্টারেস্টিং হতে যাচ্ছে। ফ্যামিলির সবাইকে নিয়ে দেখতে পারবে, কোনো সমস্যা নেই। আর আমি নতুন নতুন এক্সপ্লেনেশন শুরু করেছি, আমার এক্সপ্লেনেশন দেখেই বুঝতে পারবে। আচ্ছা, মুভিতে চলে যাই আর পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকে নতুন একটি মুভি নিয়ে চলে এসেছি। এই মুভিটার নাম হচ্ছে গিয়ে মাই ডটার ইজ এ জম্বি। মুভিটা শুরু হয় একটি নতুন শহর দেখিয়ে, যে শহরে চিড়িয়াখানায় চাকরি করে লি জুং হুয়াং নামক একটি লোক। তার কাজ হচ্ছে গিয়ে পশু ট্রেনার করা। সে এই বাঘটাকেও নাচ শিখে ফেলেছে এবং তার ইউটিউব চ্যানেলে দেখাচ্ছে এই বাঘটার সম্পর্কে। দৃশ্যের পরিবর্তন হয়ে চলে যায় সোয়ার কাছে। সোয়া জনপ্রিয় স্টেজ পারফর্মার বোয়ার মতো হতে চায় এবং সে নাচ শিখছিল একটা গানে। তার বাবা চলে এসে বলে যে আমিও স্টেজ পারফর্ম করতাম, দেখো আমার নাচ। সোয়া বলে, বাইরে দেখো নি ভেতরে আসা বারণ নোট লেখা, তুমি ভেতর ঢুকেছ কেন, বার হও। বার করে দেয় তারপর ওকে বাবাকে। তারপর ও আবারও ডান্স শিখছে। ওর বাবা বলে যে খেতে আসো। এদিকে বিড়ালটা টিভি দেখছিল। টিভিতে দেখাচ্ছিল জম্বি ভাইরাস শহরে ছড়িয়ে পড়ছে, তাই সবাই নিরাপদ জায়গায় আশ্রয় নিতে। আজকে আবার সোয়ার বার্থডে ছিল, তাই ওর মা কিং ফোন করে উইশ করে। তুং ওর মাকে বলে ড্রিঙ্ক করা ছেড়ে দিও। মা বলে যে আমি ড্রিঙ্ক করা ছেড়ে দিয়েছি, কিন্তু দেখা যায় তার ফ্রেন্ডরা তাকে ড্রিঙ্ক করার জন্য ডাকছে। তারপর সে অজুহাত দিয়ে কলটা কেটে দেয়। জুং বলে উনি কখনোই ভালো হবে না। তারপর সোয়া তার জন্মদিনের উপহার বলে অ্যাম্বুলেন্স মার্কেট টিকিট চেয়েছিলাম, তা না দিয়ে তুমি টেবিলের উপর রেখেছো জঘন্য স্বাদের চুরো। জুং বলে এই খাবারটা কিনে না দিলে ছোটবেলায় অনেক কান্নাকাটি করতে। শুনে সোয়া তাকে সুরসুরি দিয়ে বলে আমার গিফট কোথায়। জুং বলে ওই যে সোফার নিচে চেক করো। সোফার নিচে খুঁজে পায় একটি বক্স, যার ভিতর ছিল পার্কের টিকিট আর একটি হেডফোন। শব্দ শুনে বাহিরে তাকিয়ে দেখে পাশের বাড়ির আঙ্কেল আন্টি ঝগড়া করছে। সেই মজার দৃশ্যটা দেখে ভিডিও করে শুরু করে। মহিলাটি তার স্বামীর ঘাড়ে কামড় দিয়ে অদ্ভুতভাবে তাদের দিকে এগিয়ে আসে। সেটা দেখে তারা লুকিয়ে যায় এবং তারপরে জম্বিটি তাদের দিকে এগিয়ে আসে এবং মাথা দিয়ে সজোরে আঘাত করে গ্লাস ভাঙার চেষ্টা করে। জং তার মেয়েকে ভিতরে পাঠিয়ে দেখে জম্বিটা কাঁচ ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করছে। ছোপা দিয়ে তাকে আটকে রেখে তাকে তাড়াতাড়ি তারা বের হয়ে যায়। বের হয়ে দেখে রাস্তায় ছাত্ররা, লোকজন সবাই জম্বিতে পরিণত হয়েছে এবং একটি কুকুরও। তারপর সেটা দেখে তারা এমার্জেন্সি কলে ফোন দেয়। ফোন দিয়ে দেখে এমার্জেন্সিভাবে মেসেজ দিয়েছে যে নিরাপদ জায়গায় আশ্রয় নিতে। তার মানে তাদের গ্রাম অঞ্চলে যেতে হবে, কারণ গ্রামে এখনও জম্বি ভাইরাসটা ছড়ায়নি। তবে প্রথম চ্যালেঞ্জ হচ্ছে গিয়ে এই জম্বিগুলোকে অতিক্রম করে প্রধান সড়কে যাওয়া। তবে জম্বিরা তাদেরকে আক্রমণ করতে এসেছিল। তবে জং একটি বুদ্ধি বার করে, জম্বিদের সাথে জম্বিদের মতো অভিনয় করা। তারপর এভাবে করে যাচ্ছিল, তারা সামনের দিকে এগোচ্ছিল। হঠাৎ করে একটি জম্বি তাদের কাছে আসলে এমন এক্সপ্লেশন দেয়, উল্টো জম্বিটাই ভয় পেয়ে যায়। তারপর এইভাবে তারা সামনে এগোতে থাকে, কিন্তু তাদের অভিনয় বেশিক্ষণ টিকে না। একটি জম্বি বুঝে যায়, তারপর তারা দৌড়াতে গিয়ে ছোঁয়া হোঁচট খেয়ে পড়ে যায়। এভাবে বৃদ্ধ জম্বিটা সোয়াকে কামড় দিতে আসলে মেয়েকে বাঁচানোর জন্য জুং নিজেই কামড় খেয়ে বসে। দুর্ভাগ্যবশত এই দাঁতটা ছিল নকল। সোয়াকে নিরাপদ জায়গাতে রেখে ও পার হয়ে যায় গাড়ি নিয়ে আসতে। কোনো রকম জম্বিগুলোকে এড়িয়ে গাড়িটা নিয়ে সোয়ার কাছে এসে সোয়াকে উঠতে বলে। সোয়া তারপর দৌড়িয়ে গাড়িতে উঠে যায়। নিরাপদে বের হতে পেরে জুং অনেক খুশি ছিল। সোয়ার দিকে তাকিয়ে দেখে সোয়ার মনটা খারাপ। সোয়া হাত দিয়ে কিছু একটা লুকাচ্ছে। তাড়াতাড়ি হাতটা জাগিয়ে দেখে একটি জম্বি ওকে কামড় দিচ্ছে। সোয়া বলে যে আমাকে তুমি যখন ধুয়ে গাড়ি আনতে গিয়েছিলে, একটা ছোট্ট বাচ্চা জম্বি আমাকে কামড় দিয়ে। সোয়া তার বাবাকে বলে বাবা আমি জম্বি হতে চাই না। জুং বলে এত ছোট কামড়ে তুমি জম্বি হবে না। কিন্তু আস্তে আস্তে সোয়ার অবস্থা খারাপ হয়ে আসতে থাকে। সোয়া পরিণত হয় একটি জম্বিতে। বিড়ালটা সেই ভয়ানক পরিস্থিতি দেখে অনেক ভয় পাচ্ছিল। হঠাৎ করে তার বাবাকে আক্রমণ করতে চাইলে তার বাবা তাড়াতাড়ি হুডি দিয়ে তাকে বেঁধে রাখার চেষ্টা করে, কিন্তু তাকে বেঁধে রাখা যাচ্ছিল না। হঠাৎ করে ছুটে গিয়ে সে মাথায় বাড়ি খেয়ে অজ্ঞান হয়ে যায়। রাতে কিং বাড়ি ফিরে দেখে তার ছেলে জুং বাসায়। বলে সোয়া একটু অসুস্থ, তাই ওকে নিয়ে চলে এসেছি। ঘরে ঢুকে দেখে সোয়া বাঁধন ছুটে এসে সোয়া যেই কামড় দিতে আসে তাড়াতাড়ি পিঠ চুলকানি লাঠিটা নিয়ে জোরে একটা বাড়ি দেয় এবং সোয়া ওখানে অজ্ঞান হয়ে যায়। টিভিতে দেখে বলা হচ্ছে যে গ্রামের দিকে এখনও জম্বি ভাইরাসটি ছড়ায়নি এবং একটি সাময়িক বাহিনী গঠন করা হয়েছে জম্বিগুলোকে মারার জন্য। সকালে মেয়েকে নিয়ে আসে পাশের শহরের একটি হসপিটালে। প্রথমে একাই যেয়ে দেখে এই হসপিটালেও জম্বি ভাইরাস ছড়িয়ে পড়েছে। তখনই সেখানে চলে আসে সাময়িক বাহিনী জম্বি মারার জন্য।
তখন মহিলাটি তার জম্বি ছেলেকে মারার জন্য মানা করে। তখনই তার জম্বি ছেলেটা তাকেই কামড় দিয়ে জম্বি বানিয়ে দেয়। তারপরে মা ছেলে দুজনকেই মারা হয়। তা দেখে জুন বাড়ি ফিরে আসে। তখন নিউজে বলা হচ্ছিল কেউ যদি তার জম্বি আত্মীয় স্বজনকে লুকিয়ে রাখে তখন তাকে অ্যারেস্ট করা হবে, আর যদি কেউ জম্বিদের ধরিয়ে দেয় সাময়িক বাহিনীদের কাছে তাহলে তাকে পুরস্কৃত করা হবে। তা দেখে জুন বলে যে গুলি খেয়ে মরলে মেয়েটা বেশি কষ্ট পাবে, তার থেকে নিজেই মেরে দিই। খবর খুঁড়ে যখন মেয়েকে মারতে যাবে তখন মেয়ের মায়াবী চেহারাটা তার চোখের উপর ভেসে ওঠে। তখন মেয়েকে জড়িয়ে ধরে সে অজরে কান্না করতে থাকে। তবে সোয়া তাকে কামড়াতে চেষ্টা করছিল। তাকে মেয়েকে আটকিয়ে বলে চলো বাবা মেয়ে একসাথে মরি। কিং বলে সরে দাঁড়াও, ওকে আমিই মারছি। জুন তখন ওকে আটকিয়ে বলে যে না ওকে মেরো না। কিং বলে ওকে না মারা ছাড়া আমাদের কোনো উপায় নেই, ও যে কোনো সময় আমাদেরকে কামড়ে দিতে পারে। তখন বিড়ালের জোরে চিৎকার শুনে তাকিয়ে দেখে সোয়া ওখানে নেই। গ্রামের অলিগলি থেকে সব জায়গায় সোয়াকে খুঁজে কোথাও সোয়াকে পায় না। শুধু বাকি ছিল সমুদ্রের পাড়ে একটা ভাঙাচোরা ঘর। ওখানে কিং বলে যে সোয়া এখানে কি করবে। জুন যে দেখে সোয়া ওখানেই আছে। জুন বলে ও ছোটবেলায় এখানে এসে একা একা খেলাধুলা করতো, দেখো তেমনই করছে। ওর ভাইরাসটা পুরোপুরি ছড়ায়নি, আর দেখো তোমাকে দেখে ভয় পাচ্ছে কারণ তুমি ওকে চুলকানি লাঠি দিয়ে পিটাও। তারপর জুন ওর পছন্দের গানটা প্লে করে। তারপর দেখা যায় সোয়া ওই গানের তালে তালে নাচতে শুরু করে। তখনই জং বলে যে দেখো আমাদের সোয়া এই গানেই সবসময় নাচ প্র্যাকটিস করতো, আমাদের সোয়া বেঁচে আছে। সব কিছু বুঝে কিং তার নাতনিকে বাসায় নিয়ে আসে। জুন একটি ভিডিও প্লে করে যেখানে ডাক্তার বলছিল এই ভাইরাসটি মানুষের মস্তিষ্কের টিস্যুগুলো ধীরে ধীরে ধ্বংস করে দেয়, যার ফলে মানুষ পশুর মতো আচরণ করে। যদি তাদের অ্যান্টিডোট দেওয়া হয় তাহলে স্মৃতি আস্তে আস্তে ফিরে এসে তারা স্বাভাবিকভাবে মানুষে পরিণত হবে। তবে অ্যান্টিডোট এখনও তৈরি হয়নি, তবে আমরা চেষ্টা করে যাচ্ছি। জুন বলে ধীরে ধীরে ওর স্মৃতিশক্তি ফিরিয়ে আনতে পারলে ওর ভাইরাসটা দুর্বল হয়ে যাবে। কিং তখন বলে এসব ছাড়ো, যদিও আমার নাতনি হয়ে থাকে তাহলে ওর পছন্দের এই ডিম ভাত খেয়ে নেবে। সে ওটা না খেয়ে মাংস খাওয়া শুরু করে। তখনই এই বাড়িতে একটি গাড়ি চলে আসে। সেই গাড়ি থেকে ডংবি নামক একটি লোক নামে আসে। এটা হচ্ছে কি জুংয়ের কাজিন এবং ভালো ফ্রেন্ড। জুংকে বলে যে তোমার শহরে নাকি অনেক জম্বি ভাইরাস ছড়িয়ে পড়েছে, তুমি তো দিব্যি সুস্থ, কিন্তু সোয়া কোথায়? তাদেরকে ঠেলে যেই ভিতরে ঢুকে দেখে সোয়া অদ্ভুতভাবে খাবার খাচ্ছে। ব্যাপারটা খারাপ গন্ডগোল দেখে ও বলছে দাঁড়াও আমি বাহির থেকে আসছি। বাহির যে সাময়িক বাহিনীর হট নাম্বার তুলতে থাকে। ফোনটা কেড়ে নিয়ে বলে মেয়েটা এখনও পুরোপুরি জম্বিতে পরিণত হয়নি, কীভাবে মেয়েটাকে সুস্থ করা যায় তার কথা ভাবো। তারপর ডংবির ফার্মেসিতে চলে আসে আর দেখায় যে দেখো কিছুক্ষণ আগে ও বংয়ের গান শুনে ও ডান্স করছিল। ওর স্মৃতি ফিরিয়ে আনার জন্য আমি ওকে ট্রেনার করবো, যেভাবে ঠিক পশুদের ট্রেনার করতাম। বাবা হিসেবে তো এটুকু মেয়ের জন্য করতেই পারবো। অন্যদিকে সোয়া দাদিমা সোয়াকে গোসল করিয়ে দিচ্ছিল। যখন সোয়া কামড় দিতে নেয় তখন তাকে শাস্তি দেয়। তারপর ঘুম পাড়িয়ে দেওয়ার সময় জং এসে বলে ডংবি বলেছে কালকে সকাল সকাল চলে যেতে, না হলে সাময়িক বাহিনীকে কল করবে। সকালে উঠে দেখে ডংবি বাড়ির সামনে গাড়িতে শুয়ে আছে। রেগে বলে যে পাহারা দিতে হবে না, আমরা চলে যাচ্ছি। তবে ডংবি বলে যে সিদ্ধান্ত নিয়েছি দুইজন মিলে সোয়াকে ঠিক করে সুস্থ করে তুলব, ওর চাচা হিসেবে এবং তোমার ভালো ফ্রেন্ড হিসেবে। খুব সকালে তারা বেরিয়ে পড়ে সোয়াকে ট্রেনিং দিতে। একটি পাশে একটি দ্বীপে যায় যেখানে মানুষজন থাকে না। প্রথমেই শুরু হয় সোয়ার কামড় কন্ট্রোলের জন্য ট্রেনিং। একটি নকল হাত সোয়ার সামনে এগিয়ে দেয় যাতে ও কামড় কন্ট্রোল করতে পারে, কিন্তু ও কামড় কন্ট্রোল করতে পারে না এবং ডংবির দিকে দৌড়ে যায়। আর জং বলে ওর চোখের দিকে তাকিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে থাকো, তাহলে তোমাকে ও কামড় দিবে না। এভাবেই প্রথম দিনে শারীরিক ট্রেনিং হয়। বাড়ি ফিরে শুরু হয় মানসিক ট্রেনিং। জং বলে আমাকে যদি পছন্দ করো তাহলে 2বার এরকম করবে। সোয়া ঠিক এরকমই করে। এক্সাইটেড হয়ে তার মাকে বললে মা বলে যে তোমাকে খাবার হিসেবে পছন্দ করেছে, দেখো তোমাকে কামড়াতে আসছে। ঠিক কামড়াতে আসলে হুইসেল বাজিয়ে তাকে থামায়, কিন্তু আসলে সে থেমেছিল নানুর পিচ্চুলকানি লাথি দিয়ে। তারা সোয়াকে বলে এভাবে এক্সারসাইজ করো, সকালের ব্যায়াম মস্তিষ্কের টিস্যু পুনর্গঠনের জন্য খুবই সাহায্য করে। জুন দেখে সোয়া তাদের মতো চেষ্টা করছে, সেটা দেখে ছবি তুলে ডায়েরিতে লিখে রাখে। ডায়েরিতে লিখেছিল আজকে ট্রেনিংয়ে সোয়া খুবই ভালো করেছে। ওদিকে দাদিমা তাকে লাঠির ভয় দেখিয়ে খাওয়াচ্ছিল, আর জুং বলে যে সে পেট ভরা থাকলে কামড়ায় না। নিউজে বলা হচ্ছিল আজকে মাত্র 3জন অনেক কামড় খেয়েছে। ভাইরাস দিন দিন কমে আসছে, তবে জম্বি ধরিয়ে দিতে পারলে আগের থেকে বেশি পুরস্কৃত করা হবে। এভাবেই সকালে শুরু হয় শারীরিক ট্রেনিং, বাসায় ফিরে শুরু হয় মানসিক ট্রেনিং। তা আবার জুন ছবি তুলে ডায়েরিতে লিখে রাখে।
শহরের কোলাহল থেকে সরে এসে জুংয়ের খুবই ভালো লাগছিল। গ্রামের সরু পথ ধরে নিজের বাড়িতে চলে আসে জুং। তারপর বিড়ালটাকে আদর করে নিজের ঘরে ঢুকে দেখে সোয়া টিভি দেখছে। সোয়াকে বলে, অনেকক্ষণ ধরে খাওনি, নিশ্চয়ই খিদে পেয়েছে। সোয়া যেই কামড় দিতে আসে নিজের হাতটা বাড়িয়ে দেয়। তা দেখে বিড়ালটা খুবই ভয় পায়। সোয়া খুব কাছাকাছি এসে ও নিজেকে সামলে নেয়। তারপর জুন বলে, তুমি খুবই উন্নতি করছো। পরদিন উঠোনে বসে মানসিক ট্রেনিং দেয়। জুয়ানি ছবিটা দেখিয়ে বলে যে, দেখো এটা হচ্ছে বাবা, বলো বাবা। কিন্তু বাবা অনেক চেষ্টা করে বলতে পারে না। তারপরও দাদিমা বলে, এখন বলো দাদিমা। দাদিমাও বলতে পারে না, কিন্তু বিড়ালটা ঠিকই দাদিমা বলতে পারছে। ওকে গাইস, মুভিটা আমার এই পর্যন্ত ছিল। আমি অর্ধেকটা এক্সপ্লেনেশন করেছি, আর আমার এক্সপ্লেনেশন দেখে বুঝতে পারছো আমি ফার্স্টেই বলেছি আমি নতুন, তাই আমাকে সাপোর্ট করো। ওকে, পার্ট 2 দেখতে চাইলে পার্ট 2 লেখো কমেন্টে। মুভিটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ওকে, আল্লাহ হাফেজ, পার্ট 2তে দেখা হবে। এই দাঁড়াও, চলে যাচ্ছ? আর পার্ট 2 কিন্তু অনেক ইন্টারেস্টিং হবে, আর সাবস্ক্রাইবটা অন্তত করে যাও প্লিজ। ওকে, আল্লাহ হাফেজ।